আজকে আমরা আলোচনা করব চক্রবৃদ্ধি সুদ। তোমরা প্রত্যেকেই জানো যে আমরা ব্যাংক বা পোস্ট অফিস যেখানেই টাকা রাখি সেখানে হিসেবটা কিভাবে হয় না চক্রবৃদ্ধি সুদের হিসাবে। ধরো ব্যাংকে যদি কোনো একটা টাকা রাখো, সেই টাকাটা 1 বছর পরে যে সুদ পাওয়া যায় সেই সুদটা আবার আসলের সঙ্গে যোগ হয়ে সেটা পরবর্তী ক্ষেত্রে আসল হিসাবে গণ্য হয়। তো আমরা আগে যখন সেকেন্ড চ্যাপ্টারে সরল সুদের অঙ্ক করেছিলাম তখনই বলা হয়েছিল যে সুদ 2 প্রকার। তাহলে সুদ কয় প্রকার? 2 প্রকার। তাহলে সুদ 2 প্রকার, একটা হচ্ছে সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এইবার আমরা সরল সুদ সম্পর্কে আগেই জেনেছি। সরল সুদ কী হয়? একটা মূলধনটা নির্দিষ্ট থাকে, একটা সময়ে সে সুদটা আমরা হিসাব করি। আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কী হয়? একটা নির্দিষ্ট টাইমের শেষে আসলের সঙ্গে যে সুদ হিসাব হয় সেই সুদটা যোগ হয়ে গিয়ে সেটা আবার পরবর্তী ক্ষেত্রে আসল হিসাবে গণ্য হয়, এবং আবার সেই নির্দিষ্ট টাইম পর বা সময়ের পরে যে সুদ পাওয়া গেল ওই আসলের, সেটাও আবার আসলের সঙ্গে যোগ হয়। এইভাবে আসলটা কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর বাড়তে থাকে। তো বোঝা যাচ্ছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্যটা। তো আমরা দেখে নিচ্ছি, দেখো। তাহলে সুদ কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে সরল সুদ আর একটা চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ কি, চক্রবৃদ্ধি সুদ কি আমরা বললাম। এইবার দেখো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে পর্ব বলে একটা কথা আছে। কীরকম না, যে কোনো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়, যেটা সংজ্ঞার ক্ষেত্রে বলেছিলাম যে নির্দিষ্ট সময় পরে আসলের সঙ্গে ওই সময়ের যে সুদ হলো সেটা যোগ হয়ে যায়। এই যে নির্দিষ্ট সময়, এটাকে কি বলা হয় না চক্রবৃদ্ধি সুদের পর্ব। সেটা 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে বা 1 বছর। সাধারণত কিছু বলা না থাকলে আমরা সেটাকে কতদিন ধরে নিই? 1 বছর। ধরো এমনি অঙ্ক করার সময় যদি উল্লেখ করা না থাকে তাহলে আমরা ধরে নেব যে 1 বছর অন্তর চক্রবৃদ্ধি সুদটা হিসাব হচ্ছে। তাহলে পর্ব কত রকমের হচ্ছে? 3 মাস অন্তর হয়, 6 মাস অন্তর এবং 1 বছর অন্তর। তো এবার আমরা চক্রবৃদ্ধি সুদ কিভাবে বার করব বা এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করব সেটা একটু সূত্রগুলো দেখে নিই। দেখো, প্রথমে আমরা আসল বা মূলধন সেটাকে কি দিয়ে লিখি? পি দিয়ে। পি টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সেটা বলছি কি? R%। এবং সময়টাকে আমরা বলি N বছর। সরল সুদের ক্ষেত্রে আমরা কি বলতাম? সেখানে টি দিয়ে লিখতাম, এখানে সেটাকে N বছর বলা। তাহলে পি টাকার N বছরের সমল চক্রবৃদ্ধি, মানে টাকাটা মূলধন বা আসলটা হচ্ছে কত? পি। সুদের হার মানে যেটা চক্রবৃদ্ধি সুদের হার সেটা হচ্ছে R% এবং সময়টা হচ্ছে N বছর। এক্ষেত্রে কোনো উল্লেখ করা নেই কত বছর অন্তর, তাহলে এক্ষেত্রে পর্বটা কী হবে? 1, তার মানে 1 বছর অন্তর হিসাব হবে। এক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি, তার মানে পি টাকার N বছরের সমূল চক্রবৃদ্ধি, সেটা কি হবে? পি ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার N টাকা। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি বলতে কোনটা বোঝায়? সমূল চক্রবৃদ্ধি হচ্ছে ওই যে আসল বা মূলধন তার সঙ্গে যে সুদ পাওয়া গেল ওই সময়ে, সেটা যোগ করে যেটা হয় সেটাকে বলা হয় সমূল চক্রবৃদ্ধি। তাহলে আমরা এখানে পি টাকার N বছরের কি পেলাম? সমূল চক্রবৃদ্ধি। আসলে সুদ আসল মিলিয়ে কত হবে সেটা আমরা এই সূত্রের সাহায্যে হিসাব করতে পারবো সরাসরি। এইবার
এখান থেকে আমরা যদি চক্রবৃদ্ধির সুদ বার করতে হয় তাহলে কি করতে হবে? আমরা তো সমূল চক্রবৃদ্ধি পেলাম, সেই সমূল চক্রবৃদ্ধি থেকে আসল অর্থাৎ মূলধন যেটা পি, সেটাকে বিয়োগ করে দিলে আমরা ওই সময়ের যে সুদ সেটা পাবো, চক্রবৃদ্ধি সুদটা। এবার আরও দুটো সূত্র দেখে নিচ্ছি। যদি চক্রবৃদ্ধি সুদটা 6 মাস অন্তর দেওয়া হয়, তার মানে এক্ষেত্রে কি হচ্ছে, 6 মাস অন্তর সুদের হিসাব হচ্ছে, তাহলে এক্ষেত্রে পর্বটা হবে 2। তাহলে এক্ষেত্রে সূত্রটা কি হবে? মূলধন নাকি পি টাকা, চক্রবৃদ্ধি সুদের হার R%, সময়টা হচ্ছে n বছর, তাহলে সূত্রটা হবে পি ইন্টু 1 + আর এর জায়গায় কত হবে? R/2। আর এর বদলে এখানে কত হবে? R/2 বাই 100 হোল টু দি পাওয়ার n এর বদলে কত হবে? 2n। তাহলে দুটো সূত্রের ডিফারেন্সটা বুঝতে পারছো। পর্ব 1 অর্থাৎ কিছু বলা না থাকলে তখন ফার্স্ট সূত্র অনুসারে হবে, এবং সেকেন্ড যখন পর্ব 2 মানে 6 মাস অন্তর যদি সুদটা দেওয়া হয় তাহলে এই সূত্র হিসাব হবে ফি ইন্টু 1 + R/2 হোল টু দি বাই 100 হোল টু দি পাওয়ার 2n। একই রকমভাবে 4 মাস অন্তর যদি দেওয়া হয় তখন 4 মাস মানে কি, 12কে 4 দিয়ে ভাগ করলে 3, পর্ব 3 হলে তখন ফি ইন্টু 1 + R/3 হোল টু দি পাওয়ার R/3 বাই 100 হোল টু দি পাওয়ার 3n। একই রকম পর্ব 4 হলে সূত্রটা 3-এর জায়গায় 4 হয়ে যাবে। বোঝা গেছে? এইবার আমরা কয়েকটা অঙ্ক দেখে নেব। দেখো প্রথম অঙ্ক, যেটা বইটা দেখো কি বলছে, 6.1, যে আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসাব করে লিখি। তাহলে আমার কাছে টাকা কত আছে? 5,000। এই 5,000টা হচ্ছে মূলধন বা আসল। এখানে সুদের হার বলে দেওয়া আছে, ব্যাংকে যে সুদ, ব্যাংকে কোন সুদে হিসাব করা হয়? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সাহায্যে। তাহলে এখানে সুদের হার কত দেওয়া আছে? 8.5%। আর সময়টা কত? 2 বছর। তো অঙ্কটা কিভাবে করব আমরা দেখে নিই একটু অঙ্কটা। প্রথমে আমরা লিখব মূলধন পি, সেটা কত? 5,000 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, এটা কত? 8.5%। সময়টা হচ্ছে n, সেটা 2 বছর। তারপর লিখব আমরা 5,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে। সূত্রটা একবার লিখে দেখালাম। সূত্রটা কি ছিল? এখানে কোনো উল্লেখ করা নেই পর্ব, সেহেতু 1 বছরে মানে প্রথম সূত্রটা ইউজ হবে। সূত্রটা একবার এখানে লিখে নেওয়া হলো। ফার্স্ট অঙ্ক ফি ইন্টু 1 + R/100 হোল টু দি পাওয়ার n। তো এখানে ফি কত? 5,000, আর কত? 8.5, n কত? 2। এখানে বসিয়ে দাও। 5,000 ইন্টু 1 + 8.5/100 হোল টু দি পাওয়ার 2 টাকা। তো এইবার এখানে দেখো 5,000 ইন্টু, এটা লসাগু করে যোগ হবে, 100 লসাগু হবে, 100 + 8.5 মানে 108.5/100 হোল স্কোয়ার। হোল স্কোয়ার মানে দুবার গুণ। আমি সেটাকে ভেঙে লিখেছি, দেখো 5,000 ইন্টু 108.5/100 ইন্টু 108.5/100। এবার এখানে কাটাকাটি করে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদে আসলে। তাহলে উত্তরটা লিখে দেবো, 2 বছরের শেষে সুদে আসলে মোট এত টাকা পাবো। তা ফার্স্ট অঙ্কটা হলো। একই রকমভাবে সেকেন্ড অঙ্কটাও করবে। সেকেন্ড অঙ্কটাও সেম জিনিস, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ বার করতে বলেছে। এটা জাস্ট দেখে নাও। একই রকমভাবে মূলধন লিখেছি, চক্রবৃদ্ধি সুদের হার লিখেছি, সময় লিখেছি, এবং সুদটা কীভাবে হিসাব হচ্ছে সেটা একই রকমভাবে করা হয়েছে। এবার ধরো চক্রবৃদ্ধি সুদ বার করতে বললো। এগুলো তো ছিল সমূল চক্রবৃদ্ধি বা সুদে আসলে কত হবে। এবার নেক্সট অঙ্কটা দেখো, 3-এর অঙ্কটা। 3-এর অঙ্কটা কি বলছে? গৌতম বাবু 2,000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছে।
তাহলে গৌতমবাবু কত টাকা ধার নিয়েছেন? 2,000 টাকা। সুদের হার কত? চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 6%। এবং কত সময়ের জন্য নিয়েছেন? 2 বছরের জন্য। তাহলে 2 বছর পরে তাকে একটা সুদ দিতে হবে, সেই সুদের হিসাবটা করতে হবে, চক্রবৃদ্ধি সুদ কত দেবেন সেই হিসাবটা করতে হবে। তাহলে এক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি হিসাব করতে বলেনি, কি বলেছে না কত সুদ দিতে হবে, মানে চক্রবৃদ্ধি সুদটা হিসাব করতে হবে। তো একই রকমভাবে আমরা মূলধনটা লিখে নিয়েছি। এক্ষেত্রে মূলধন কত? 2,000 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? 6%। সময়টা কত? 2 বছর। তো 2 বছরের সমূল চক্রবৃদ্ধি যেভাবে হিসাব করতে হয় সেই সূত্রের সাহায্যে হিসাব করেছি, 2,247.2 টাকা হয়েছে। ক্যালকুলেশনটা নিশ্চয়ই বুঝতে পারছো, মানগুলো বসিয়ে দিয়ে কাটাকাটি করে যেটা হয়েছে। এবার এখানে কি চেয়েছে আমাকে? চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ পেতে গেলে কি করতে হবে? সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বা মূলধনটা বিয়োগ করতে হবে। তো সমূল চক্রবৃদ্ধি কত হলো? 2,247.2 টাকা। চক্রবৃদ্ধি সুদ পেতে গেলে তাহলে এই সমূল চক্রবৃদ্ধি সুদ যেটা পেলাম 2,247.2, তা থেকে কত বিয়োগ করতে হবে? আসল বা মূলধন মানে 2,000 টাকা। তাহলে এটা বিয়োগ করলে কত পেলাম? 2,247.2 টাকা। 2,247.2 থেকে 2,000 বিয়োগ করলে কত পাচ্ছি? 247.2 টাকা। তাহলে গৌতমবাবুকে 2 বছর পর কত সুদ দিতে হবে? এইটা 2,247.2 টাকা। বোঝা গেছে? নেক্সট 4 দাগের অঙ্কটাও একই রকম। আমি 5-এরটা একটু বলছি, দেখো 5-এর অঙ্কটা দেখে নাও। বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.1 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? এখানে দেখো 2.1 বছর পূর্ণ সংখ্যায় নেই, তাহলে হিসাবটা কিভাবে হবে? এবং এখানে পর্বটা কত? 1। যেহেতু বলে দেওয়া নেই যে পর্ব 2, তার মানে পর্ব কত বলে দেওয়া নেই, সেহেতু পর্বটা আমাদের কত ধরতে হবে? 1। তার মানে বছরের শেষে চক্রবৃদ্ধি সূত্রটা হিসাবে। তার জন্যে এই 2.1 বছর মানে কত? 2 বছর আর অর্ধেক বছর, হাফ বছর। তাহলে এখানে 2.1 বছরটাকে আমরা এইভাবে ভেঙে নিয়েছি, 2 বছর প্লাস 1/2 বছর। প্রথমে আমরা এই 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বার করব, তারপরে 1/2 বছরের সরল সুদের হিসাব করে নিলেই আমরা 2.1 বছরের সুদে আসলে কত হবে মানে সমূল চক্রবৃদ্ধিটা পাবো। তো প্রথমে 2 বছরের ক্ষেত্রে মূলধন 80,000 টাকা, চক্রবৃদ্ধি সুদের হার কত? 5%, বার্ষিক, সময়টা কত? 2 বছর। তো 80,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সূত্রের সাহায্যে হিসাব করেছি, কত হয়েছে? 88,200 টাকা, অর্থাৎ 88,200 টাকা। এইবার তাহলে আমাকে সমূল চক্রবৃদ্ধি কত বছরে বার করতে হবে? 2.1 বছর। আমি 2 বছরের সমূল চক্রবৃদ্ধি পেয়েছি, বাকি থাকলো কত? 1/2 বছর। এই 1/2 বছরের সুদটা হিসাব করে সেটা এই যে আসলটার সঙ্গে, মানে যে সমূল চক্রবৃদ্ধি হলো, এটা পরবর্তী ক্ষেত্রে আসল হয়ে যায় চক্রবৃদ্ধি সুদের নিয়ম অনুসারে, এর সঙ্গে যোগ করে দিলেই আমরা সমূল চক্রবৃদ্ধি পেয়ে যাব 2.1 বছর। তাহলে এইবার আমরা পরবর্তী 1/2 বছরের জন্য মূলধন কত হচ্ছে? এইটা হয়ে যাচ্ছে 88,200 টাকা। তো এই 1/2 বছরের সুদটা বার করছি, মূলধন তাহলে 88,200 টাকা, বার্ষিক সুদের হার 5%, সময়টা হচ্ছে টি, কারণ এটা সরল সুদের হিসাবে বার করা হবে, টি হচ্ছে 1/2 বছর। তাহলে 88,200 টাকার 1/2 বছরের সুদ, সরল সুদের যে সূত্র ছিল P/T/100, ভি হচ্ছে কত? 88,200, আর হচ্ছে 5, টি হচ্ছে 1/2/100। এবার এটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি কত? 2,205 টাকা। তাহলে 1/2 বছরের সুদ হচ্ছে 2,205, আর 2 বছর পর্যন্ত সমূল চক্রবৃদ্ধি ছিল 88,200 টাকা। এই দুটো যোগ করলে আমরা 2.1 বছরের সমূল চক্রবৃদ্ধি পেয়ে যাব। তাহলে 2.1 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? 88,200 প্লাস 2,205 টাকা যোগ করলে
90,405 টাকা। তাহলে এইভাবে তোমরা অঙ্কগুলো করো। আবার আমরা পরে আলোচনা করব যেগুলো অসুবিধা হবে। ঠিক আছে।